আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের লগ্নবীজি এবং আবৃতবীজির যে লেকচার নাম্বার 4 সবাইকে স্বাগতম। তোমরা জানো ইতিমধ্যে আমরা লগ্নবীজি এবং আবৃতবীজির উপর 3টা লেকচার নিয়ে ফেলছি। আজকে আমরা চতুর্থ লেকচারটা পড়ব। এর আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ছিলাম, আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগতে পারে। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইভটা ক্লিয়ার কিনা। এই দুইটা জিনিস আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইভটা ক্লিয়ার কিনা। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাই দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। যারা যারা কোর্সটা করতেছে তাদেরকে একটু জানাই দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে, এবং আমাকে একটু কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছে কিনা আর লাইভটা ক্লিয়ার কিনা। এই দুইটা একটু আমাকে তোমরা জানাবা যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাও। আহমেদ বলতেছো সব ঠিক আছে। রাজিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন আলী বলতেছো অল ক্লিয়ার। সিরাজুম বলতেছো অল ক্লিয়ার। ওকে, আমি তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। পুংস্তবক। আজকে আমরা গত ক্লাসে আমরা স্টিভেশন দেখছিলাম, পুষ্পপত্র বিন্যাস, যেখানে বৃতি এবং দল নিয়ে পড়ছিলাম। আজকে আমরা ফুলের তৃতীয় স্তবক পুংস্তবকটা দেখব। পুংস্তবকের ইংরেজি নামগুলো জানতে হবে, প্রতিটা টার্মের ইংরেজি নাম জানতে হবে। পুংস্তবকের ইংরেজিতে বলে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম এ দিয়ে, অ্যান্ড্রোসিয়ামের এটাই মনে রাখবা, অ্যান্ড্রোসিয়াম এ। তো পুংস্তবককে ইংরেজিতে বলে অ্যান্ড্রোসিয়াম। এটা ফুলের তৃতীয় স্তবক। যেহেতু এর আগে দেখছিলাম যে বৃতি ছিল প্রথম স্তবক, দল ছিল দ্বিতীয় স্তবক। প্রথম স্তবকে কতগুলো অংশ ছিল যেগুলোকে আমরা বলছিলাম বৃত্তাংশ, এবং বৃতির যে খণ্ডাংশগুলো থাকে ওগুলোকে বলি বৃত্তাংশ, আর দলের যে খণ্ডাংশগুলো থাকে ওগুলোকে বলি পাপড়ি। ঠিক সেমভাবে পুংস্তবকের যে অংশগুলো থাকে, সদস্যগুলো থাকে, পুংস্তবকের সদস্যগুলোর নাম হচ্ছে কি জানো? পুংকেশর। পুংকেশর, পুংকেশর। তার মানে পুংস্তবকের যে সদস্যগুলো থাকে অনেকগুলা পুংকেশর মিলেই কিন্তু পুংস্তবকটা হয়। তো আমরা এই যে পুংকেশর, ভেরি ইম্পর্টেন্ট, এই পুংকেশরটা দেখার চেষ্টা করব। আমি যদি একটা পুংকেশরের ফিগার তোমাদেরকে এঁকে দেখাই, এরকম একটা যদি পুংকেশর, জাস্ট একটা পুংকেশরের ফিগার তোমাদেরকে যদি আমি এঁকে দেখাই, এই যে এটা একটা পুংকেশরের ফিগার। এটা হচ্ছে একটা কিসের ফিগার? পুংকেশর। তো এরকম অনেকগুলো পুংকেশর থাকে। তো একটা পুংকেশরের কয়েকটা অংশ আছে, যেমন দেখো এই অংশটা, এই যে কালো কলে যে আছে, এটা হচ্ছে একটা দণ্ড টাইপসের। তো এটাকে আমরা বলবো পুংদণ্ড। এটা একটা কি টাইপসের? দণ্ড টাইপসের, দণ্ডের মতো দেখতে না এটা, এটাকে বলবো পুংদণ্ড। আর এটা একটা মাথা টাইপসের না, মাথা দেখতে, এই লাল কালারের যেটা, এটা হচ্ছে মাথার মতো দেখতে, এবং এটাকে বলা হয়, লাল কালারের যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পরাগধানী। লাল কালারের যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পরাগধানী। পরাগধানী মানে হচ্ছে যেটা পরাগরেণু বহন করে। এই পরাগধানীর ভিতরে কিন্তু এরকম গোল গোল কি থাকবে? পরাগধানীর ভিতরে এরকম গোল গোল কি তৈরি হবে বলো তো? পরাগধানীর ভিতরে এরকম গোল গোল পরাগরেণু তৈরি হবে, ঠিক আছে? সো এই পরাগধানী দুইটা প্রকোষ্ঠ একটা মাঝখানের লিঙ্ক দ্বারা আলাদাভাবে আছে। যেমন দেখো এই যে মাঝখানে একটা এরকম একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এই যে এটা একটা লিঙ্ক। এই লিঙ্কের কারণে এই পরাগধানীতে দুইটা প্রকোষ্ঠ বিভক্ত, পরাগধানীটা দুইটা প্রকোষ্ঠে বিভক্ত এই লিঙ্কটার কারণে। তো এই যে মাঝখানের যে লিঙ্ক, এই লিঙ্কটাকে লিঙ্কই বলবো, মানে এই লিঙ্কটাকে বলবো লিঙ্কার, লিঙ্কার বা যোজক। লিঙ্কার বা কি? যোজক। ইংরেজি টার্মগুলো জানতে পারো, যেমন পুংকেশরকে ইংরেজিতে বলে স্টামেন, পুংদণ্ডকে বলা হয় ফিলামেন্ট ইংরেজিতে, পরাগধানীকে বলা হয় তোমার অ্যান্থার, আর পরাগধানীর ভিতরে পরাগরেণু তৈরি হয়। সো এটা হচ্ছে একটা পুংকেশর। এরকম অনেকগুলো পুংকেশর মিলে পুংস্তবক তৈরি করে। এটা হচ্ছে ফুলের তৃতীয় স্তবক। এইবার আসো
এই যে পরাগধানী যে এই পরাগধানীটা দেখতেছ, এক এক উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম এই পরাগধানীর অবস্থানটা এক এক রকম। যেমন এটা হচ্ছে পুংদ্বন্দ্ব, এই পুংদ্বন্দ্বের মাথায় কিন্তু এই পরাগধানী, লাল কালারের যে পরাগধানী, এটা অবস্থান করতেছে। সো এক এক উদ্ভিদের ক্ষেত্রে, এক এক প্রজাতির ক্ষেত্রে এই যে পরাগধানীটা যে পুংদ্বন্দ্বের সাথে আটকানো থাকে, এক একভাবে আটকানো থাকে। যেমন এখানে শুধুমাত্র তোমরা দুইটা জানলেই হবে, বইয়ের মধ্যে বইয়ের দুইটা জানলেই হবে, আর জানার দরকার নেই। একটি হচ্ছে এই যে পরাগধানীর উপর ভিত্তি করে এই যে পরাগধানীটা পুংদ্বন্দ্বের সাথে কিভাবে অ্যাটাচ আছে, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পুংদ্বন্দ্ব। তোরা এটাকে একটা আইসক্রিমের সাথে কম্পেয়ার করো, তাহলে পুংদ্বন্দ্বটা হচ্ছে আইসক্রিমের লাঠি, আর এই যে লাল কালারের যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আইসক্রিম। সো এই পরাগধানীটা পুংদ্বন্দ্বের সাথে কীভাবে আটকানো আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের জানবো, আর জানার দরকার নেই। একটি হচ্ছে সর্বমুখ পরাগধানী, এটা জানাটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সর্বমুখ পরাগধানী, আরেকটি হচ্ছে তোমার বৃক্কাকার পরাগধানী, বৃক্কাকার পরাগধানী। এই দুইটা সম্বন্ধে জাস্ট জানবা, আর জানার দরকার নেই। মনে একবার সর্বমুখ পরাগধানী তুমি পাবা ধানে, এখানে লিখে রাখতেছি ধান। আর বৃক্কাকার পরাগধানী তুমি পাবা জবাতে। এই দুটোই জানার দরকার আছে, কারণ এগুলো লাগবে সামনে। সো সর্বমুখ পরাগধানীটা আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি। যেমন দেখো, সর্বমুখ পরাগধানীটা এরকম, দেখো এই যে পুংদ্বন্দ্ব আছে, একটু খেয়াল করবা, এই যে পুংদ্বন্দ্ব আছে, পুংদ্বন্দ্বের এই মাথাটা একদম সূক্ষ্ম, একটু খেয়াল করো। আমি দেখো এই যে মাথার যেটা দিছি, এই যে পুংদ্বন্দ্বের যে মাথা, এটা আমি একেবারে চিকন করে দিছি, একদম সুইয়ের মতো একেবারে তীক্ষ্ণ বা সূক্ষ্ম করে দিছি। সে এই তীক্ষ্ণ বা সূক্ষ্ম জায়গায় পরাগধানী যেটা সেটা আটকানো থাকে। তাহলে এই যে তীক্ষ্ণ জায়গায় কি থাকে, এভাবে পরাগধানী আটকানো থাকে। এই যে তীক্ষ্ণ জায়গায় এভাবে কি থাকে, পরাগধানী আটকানো থাকে। তাহলে দেখো এটা হচ্ছে পরাগধানী, আর এই পরাগধানীটা এই পুংদ্বন্দ্বের তীক্ষ্ণ বা সূক্ষ্ম জায়গায় আটকা আছে। সো যখন কি হয়, যখন বাতাস দেয়, বাতাস মারে, তখন কি হয়, এই যে পরাগধানীটা এভাবে দুলতে থাকে, সব দিকে দুলতে থাকে, এদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কেন দুলতে থাকে বলো তো? কারণ এই পরাগধানীটা এই পুংদ্বন্দ্বের এই জায়গায় সূক্ষ্ম জায়গায় আটকে আছে, যার কারণে এটা কিন্তু দৃঢ়ভাবে কি নেই, আটকে নেই, খুব সফটভাবে আটকানো আছে। তো সফটভাবে আটকানো থাকার কারণে যখন বাতাস দেয় তখন এই জিনিসটা এভাবে দুলতে থাকে, এভাবে 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 উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে দুলতে থাকে। যেহেতু সব দিকে, সব মুখে দুলতে থাকে, তাই এটাকে বলা হয় সর্বমুখ পরাগধানী। এটা হচ্ছে সর্বমুখ পরাগধানী। আর বৃক্কাকার পরাগধানী একদম ইজি। বৃক্কাকার পরাগধানীটা হচ্ছে এরকম, এই যে পুংদ্বন্দ্ব আছে, এই পুংদ্বন্দ্বে যে পরাগধানীটা দেখবে, এটা হচ্ছে বৃক্কের মতো দেখতে। বৃক্ক মানে কি? কিডনির মতো দেখতে। তাহলে ওখানকার যে পরাগধানীগুলো যখন আঁকবা, তখন কিন্তু কিডনি শেপ আঁকতে হবে। যেমন দেখো, আমি যদি এখানে একটা কিডনি শেপ করে আঁকি, এই কিডনি দেখতে এরকম না? কিডনি কিন্তু এরকম, তাই না? এই যে এভাবে কিডনি কিন্তু এরকম দেখতে, তাই না? সো এই যে পরাগধানীটা এভাবে কিডনির মতো করে থাকে, ঠিক আছে? পরাগধানীটা এভাবে কি করে থাকে, কিডনির মতো করে থাকে। যেহেতু কিডনি শেপ পরাগধানীটা, তাই এটাকে বলে বৃক্কাকার পরাগধানী। মনে একবার বৃক্কাকার পরাগধানী তুমি পাবা জবাতে, এটা দরকার আছে। আর সর্বমুখ পরাগধানী তুমি পাবা ধানে। এগুলাই জানবা, আর জানার দরকার নেই। তো এই ইনফরমেশনগুলো জানবা, এগুলো সামনে লাগবে। একটা পুংকেশরের ফিগার দেখতে এরকম। পুংকেশরের কয়টা অংশ? 3টা অংশ, পুংদ্বন্দ্ব, লিঙ্কার, পরাগধানী। পরাগধানীর ভিতরে পরাগরেণু তৈরি হয়। একটা জানতে হবে সর্বমুখ পরাগধানী, আর একটা হচ্ছে বৃক্কাকার পরাগধানী। সর্বমুখ পরাগধানীটা হচ্ছে, যেহেতু পুংদ্বন্দ্বের উপরের অংশটা খুবই সূক্ষ্ম, তাই পরাগধানীটা অল্প করে যুক্ত থাকে, হালকা পাতলা করে যুক্ত থাকে, যার কারণে বাতাস মারলে সব দিকে হেলতে থাকতে দুলতে থাকে। তো এটা সব দিকে যেহেতু, তাই সর্বমুখ। আর এটা বৃক্কাকার কেন? কারণ এটার পরাগধানীটা বৃক্কের মানে কিডনির মতো, তাই। এখন দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্ত্রী স্তবক, ফুলের যে চতুর্থ স্তবক, ফুলের চতুর্থ স্তবকটা আমরা একটু পড়বো। ফুলের চতুর্থ স্তবক, লাস্ট স্তবক, এটাকে কি বলে? ফুলের চতুর্থ স্তবককে বলে স্ত্রী স্তবক। তো স্ত্রী স্তবকেরও সদস্য থাকবে, এগুলাকে বলবো তো পুংকেশর না, এগুলাকে বলবো স্ত্রী কেশর। এখন আমরা এই স্ত্রী কেশরটা দেখবো। এটা একদম সোজা, এটা তোমরা সবাই চিনো। একটা স্ত্রী কেশর আঁকলে এভাবে আঁকতে হয়,
এটা আমি শুরুর ক্লাসেই আঁকছিলাম, একেবারে শুরুতেই আঁকছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। এটি হচ্ছে একটি স্ত্রীকেশর। একটি স্ত্রীকেশর, স্ত্রীকেশরকে ইংরেজিতে বলে কার্পেল। এটা বাংলায় আরেকটা নাম আছে, এটাকে বলা হয় গর্ভপত্র। কার্পেল বা গর্ভপত্র বলে বাংলায় আরেক নাম। তো দেখো এটার কিন্তু তিনটা অংশ। দেখো এটা হচ্ছে মাথা, মাথাকে আমরা বাংলা ভাষায় মুন্ড বলি, আর শুদ্ধ বাংলায় বলি মুন্ড। এটাকে বলবা গর্ভ মুন্ড। এই অংশটা দ্বন্দ্ব না, তাই এটাকে বলবা গর্ভ দ্বন্দ্ব। আর এটা ফুলানো অংশ না, ফুলানো অংশটাকে বলবা গর্ভাশয়। তাহলে এগুলি ইংরেজি নামটা জানতে হবে। গর্ভদ্বন্দ্বকে ইংরেজিতে বলে স্টাইল, গর্ভমুণ্ডকে ইংরেজিতে বলে স্টিগমা, গর্ভাশয়কে ইংরেজিতে বলে কি বলে এটা তো জানো, ওভারি। তাহলে একটি স্ত্রীকেশরের কয়টি অংশ? তিনটি অংশ। কি কি? গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব, গর্ভমুণ্ড। এটা জাস্ট একটা স্ত্রীকেশর, অনেকগুলো থাকতে পারে। কিছু কোনো কোনো ফুলে একটা থাকতে পারে, কোনো কোনো ফুলে অনেকগুলো থাকতে পারে। ইট ডিপেন্ডস অন স্পিসিস, প্লান্ট স্পিসিসের উপর ডিপেন্ড করে। তো এটাই হচ্ছে ফুলের চারটে স্তবক, লাস্ট স্তবক, স্ত্রী স্তবক, এগুলো জানতে হবে। এখন এখানের মধ্যে আমরা তো দেখলাম, কিন্তু এক এক উদ্ভিদে কিন্তু এই যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা এক এক উদ্ভিদে এক এক পজিশনে থাকে। এই যে গর্ভাশয়, এই যে ফুলানো অংশটা, এই যে ফুলানো অংশটা, ফুলানো অংশটাকে সবসময় আমরা গর্ভাশয় বলি। সো গর্ভাশয়ের পজিশনটা কোথায়? গর্ভাশয়ের পজিশনের উপর ভিত্তি করে আমরা গর্ভাশয়কে তিন ভাগে ভাগ করতে পারি বা ফুলকে তিন ভাগে ভাগ করতে পারি। এই তিনটা জানা দরকারি এই গর্ভাশয়ের পজিশনটার উপর ভিত্তি করে। আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, দেখো একদম সোজা, এগুলো জানাটা জরুরি। দেখো আমি একটা ফিগার রাখবো, তাহলে বুঝে যাবে। আমি এখানে এভাবে একটা ফিগার রাখতেছি। কিসের ফিগার সেটা তো তোমরা বুঝবাই। ফুলানো অংশটা কি? ফুলানো অংশটা কি? গর্ভাশয়। এটা কি? গর্ভদ্বন্দ্ব। এটা কি? গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, গর্ভদ্বন্দ্ব, গর্ভাশয়। এই আবার রাখলাম। এখন দেখো আমি কিছু জিনিস আঁকবো, কিছু জিনিস আঁকবো। দেখো কিছু জিনিস আঁকবো, একটু মনোযোগ দাও। এই জিনিসগুলো কি তোমরা সবাই পরিচিত। যেমন এটা কি বুঝতে পারতেছো? এটা হচ্ছে কি? পুংকেশর। এটা হচ্ছে কি? পুংকেশর। একটু আগে পড়াইছি, ফিগারটা এরকমই ছিল। এই যে এই দুইটা কি? এই দুইটা হচ্ছে দল। দল মানে কি? পাপড়ি। আর এটা কি বলতো? এটা হচ্ছে বৃতি। তাহলে ফুলের কয়টা স্তবক দেখাইলাম এখানে? তিনটা। পুংকেশর ফুলের স্তবক, দল ফুলের স্তবক, বৃতি ফুলের তিনটা স্তবক। আর এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে চতুর্থ স্তবক, স্ত্রীকেশর। এই যে এটা হচ্ছে চতুর্থ স্তবক। এখন দেখো এটা গর্ভাশয় না? এই ফুলানো অংশটা গর্ভাশয় না? খেয়াল করো, এই ফুলানো অংশটাকে গর্ভাশয় বলছি না? তবে এই গর্ভাশয়ের একটা নাম আছে, শুধু গর্ভাশয় বললে হবে না। তো আমি গর্ভাশয় তো বলবো অবশ্যই এটাকে, তবে শুধু গর্ভাশয় বললে হবে না। এটাকে কি গর্ভাশয় বলতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো তুমি নিজেই পারবা। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই যে গর্ভাশয়টা পুংকেশর, দল, বৃতি এগুলোর নিচে না উপরে? দেখি তোমরা সবাই কমেন্টে আমাকে একটু বলো, এই গর্ভাশয়টা পুংকেশর, দল, বৃতি এই তিনটার নিচে নাকি উপরে? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। এই যে গর্ভাশয়টা তোমরা দেখতে পাচ্ছ, পুংকেশর, দল, বৃতির উপরে না নিচে? একটু কমেন্টে জানাও, উপরে না নিচে? লাইভে কি সমস্যা হচ্ছে? ব্লার হচ্ছে নাকি? একটু আমাকে জানাইও তো, লাইভে কি ব্লার হচ্ছে? ভিতরে কেন বলতেছো না? আমি জিজ্ঞেস করছি নিচে না উপরে? নিচে, নিচে বলতেছ। লাইভে কি ব্লার হচ্ছে নাকি? ব্লার হইলে সমস্যা নাই, আমার কথা বোঝা গেলে কিন্তু হচ্ছে, তাই না? মেজবুকে একটা কল দিতে বল, আব্বুকে। আমি ক্লাস নিচ্ছি, কল দিচ্ছে বারবার। নিচে, নিচে বলতেছো? আচ্ছা ব্লার, হ্যাঁ ব্লার। আচ্ছা আমাকে কল দিচ্ছ তো কে একজন, এই জন্য বারবার ব্লার হচ্ছে। একটু দাঁড়াও, ওই আবার কল দিছে। হ্যাঁ ভাইয়া, ব্লার কল দিচ্ছে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ব্লারটা চলে যাবে।
ওয়েল, লাইভ চেক করিয়েন, আগেরগুলোতে কথা আগে পরে হয়। আগেরগুলো বলতে কোনগুলা আমাকে মেনশন করবা সবসময়, যে লাইভগুলোতে আগে পরে হবে। আমি বারবার বলতেছি যে লাইভগুলোতে আগে পরে হবে কথা, সেই লাইভগুলাতে আমাকে মেনশন করবা, তাহলে আমি বুঝতে পারবো ওই লাইভগুলোতে সমস্যা হচ্ছে, তখন আমি ওগুলো রেকর্ডেডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেমন আমি ইতিমধ্যে কিন্তু রুই মাছের বেশি সমস্যা করে নাই, আমি দেখছি রুই মাছের কয়েকটা সমস্যা করছিল, ওগুলো আমি দিয়ে দিছি। তারপর নগ্নবীজি আবৃতবীজির মেবি একটা সমস্যা করছে, একটা লেকচার, ওইটাও আমি রেকর্ডেড দিয়ে দিছি। রগ্নবীজির যদি আরও কোনো লেকচার এরকম আগে পড়া হয় তাহলে আমাকে মেনশন দিবা। টিস্যুতন্ত্রের অনেকগুলো লেকচারের সমস্যা হয়েছে, তো টিস্যুতন্ত্রগুলো আমি এখনও সমাধান দিতে পারতেছি না, বিকজ ওই সমস্যাটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি সমাধান দিতে পারতাম। তো ওগুলো আমি চেষ্টা করব দেওয়ার, তাও একটু ধৈর্য ধরতে হবে। লং প্রসেস, ভিডিও আপলোড দেওয়া আবার করা জানো, এগুলো অনেক অনেক কষ্টের। তোমরা যারা ভিডিও আপলোড দাও তারা নিশ্চয়ই বুঝো, এত বড় ভিডিও আপলোডটা অনেক কষ্টের। আবার ওই দেখি না, আমি টিস্যুতন্ত্রগুলোও দিতে পারি, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। বাকিগুলো তো আমি দিয়ে দিছি, বাকি টিস্যুতন্ত্র বাদে বাকি যেগুলো ডিস্টার্ব করছে সবগুলোই আমি দিয়ে দিছি। তাও যদি কোনোটা বাকি থাকে আমাকে বলিও, শুধুমাত্র হয়তো টিস্যুতন্ত্রটাই বাকি আছে। আচ্ছা, ব্লাডটা ক্লিয়ার হয়েছে কিনা আমার একটু জানো। এই চ্যাপ্টারের লেকচার 1-2 লেকচার 1-2 না 1-2 1 তো আমি দিয়ে দিছি, এই লেকচারের 1টা দিয়ে দিছি। 2 যে সমস্যা হচ্ছে সেটা আমি জানি না, আমাকে হয়তো কেউ মেনশন করে জানিনি, মেনশন করে জানাইলে হয়তো আমি এটা দিয়ে দিব। আমি চেক করে দিয়ে দিব, সমস্যা নেই। দেখো এই গর্ভাশয় 1-1-এরটা দিয়ে দিছি আমি, 2-এরটা আমি দেখিনি, আমি জানতাম না যে আসলে সমস্যা করতেছে। যদি করে আমার কাছে আছে 2-এরটার ব্যবস্থা আছে, সো আমি 2-এরটা দিয়ে দিব। আমি আগে চেক করে দেখবো আসলে আগে পড়া হয় কিনা। এই গর্ভাশয়টার নিচে আছে, দেখো নিচে শব্দটার অর্থ হচ্ছে আমরা নিচকে বলি অধ। দেখবা তোমরা যখন পড়ালেখা করো না, আবার দিন দিন নিচে নামো, তখন আমরা একটা শব্দ ইউজ করি, তোমার দিন দিন অধপতন হচ্ছে, তোমার দিন দিন কি হচ্ছে, অধপতন হচ্ছে। তো দিন দিন অধপতন হচ্ছে বলতে বোঝাচ্ছি তুমি দিন দিন নিচে নামতেছ, দিন দিন তুমি কিসে নামতেছ, নিচে নামতেছ। সো নিচে মানে অধ, তাই এই গর্ভাশয়টাকে বলা হয় অধ গর্ভাশয়। এটাকে বলা হয় অধ গর্ভাশয়। অধ মানে কি নিচে, যেহেতু পুংকেশর দল বৃতি, নিচে গর্ভাশয়টার পজিশনটা নিচে মানে অধপতন নিচে, সো এটাকে বলে গর্ভাশয়। তাহলে এই গর্ভাশয়ের পজিশনটা যেহেতু এই 3টার স্তবকের নিচে মানে তাই এটাকে বলে গর্ভাশয়। এখন এটা কিন্তু একটা ফুল, তাই না? এটা কি একটা ফুল না? ফুল মানে কি পুষ্প, এটা একটা ফুল। এই পুরো এটা কিসের ফিগার, এটা ফিগারটা আমাকে বলতে হবে, এটা একটা ফুল, এগুলো লাগবে। এই ফুলটার একটা নাম দিতে হবে আমাদেরকে। দেখো আমি এই ফুলটার নাম কি দিচ্ছি তোমরা একটু দেখো। এই ফুলটার নাম হচ্ছে গর্ভশীর্ষ ফুল। দেখো তোমরা এখন বলবা এটাকে কেন গর্ভশীর্ষ বলে। দেখো এই ফুলটার নাম হচ্ছে গর্ভশীর্ষ ফুল। দেখো কেন এটাকে গর্ভশীর্ষ ফুল বলে। গর্ভ মানে হচ্ছে গর্ভাশয়, শীর্ষ মানে উপরে। দেখো এই পুংকেশর দল বৃতি এগুলা এই গর্ভাশয়ের উপরে না নিচে। এবার আসো উল্টা কথা বলতেছি, এই যে পুংকেশর দল বৃতি এগুলা এই গর্ভাশয়টার উপরে না নিচে? পুংকেশর দল বৃতি এই জিনিসগুলা গর্ভাশয়ের উপরে না নিচে? এই যে এই জিনিসগুলা কি উপরে না নিচে? উপরে। উপরে মানে কি শীর্ষ, তাই এই ধরনের ফুলকে বলে গর্ভশীর্ষ ফুল। দেখো গর্ভাশয়ের পজিশন বললে হয় গর্ভাশয় মানে নিচে, কিন্তু এই জিনিসগুলো যেহেতু গর্ভাশয়ের উপরে তাই এটাকে বলতেছে গর্ভশীর্ষ। গর্ভের শীর্ষে তাই এটাকে বলে গর্ভশীর্ষ বলে। আশা করি বুঝতে পারছো। এখন আসো কিছু গর্ভাশয় দেখবা এরকম দেখো কিছু গর্ভাশয় দেখবে এরকম,
দেখো সেম, আবার সেম বৃতি, সেম দল, সেম পুংকেশর। আর এটা হচ্ছে আমাদের শ্রীকেশর, আর এটা হচ্ছে আমাদের গর্ভাশয়। এই জিনিসটা হচ্ছে আমাদের কি, এই জিনিসটা হচ্ছে আমাদের গর্ভাশয়। এখন এই গর্ভাশয়টার নাম আমরা কি দিব দেখো। এই যে গর্ভাশয়টা দেখতেছো, এবার এই গর্ভাশয়টা বৃতি বলো, এই দেখো বৃতি বলো, দল বলো, পুংকেশর বলো, এগুলোর উপরে। তার মানে এবার গর্ভাশয়ের পজিশনটা হচ্ছে উপরে, একটু মনোযোগ দাও। এইবার গর্ভাশয়ের পজিশনটা হচ্ছে কি উপরে। এই এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের পজিশনটা হচ্ছে এবার উপরে। উপরেকে বলা হয় অধি। দেখবা আমরা একটা কথা বলি যে রাজা সিংহাসন অধিগ্রহণ করলেন, তাহলে সিংহাসন অধিগ্রহণ করা মানে বোঝাচ্ছে সিংহাসন সবসময় উপরে থাকে, তার মানে রাজা সিংহাসন উপরে থাকে, তো রাজা সিংহাসন বা উপরে গিয়ে সিংহাসনটা দখল করলেন। তো এখানে অধি মানে হচ্ছে উপরে, তাই যেহেতু এই গর্ভাশয়টা যেহেতু উপরে, তাই এটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। এটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। তাহলে গর্ভাশয়ের পজিশন যেহেতু উপরে বাকি স্তবকগুলো, তাই এটা অধিগর্ভ গর্ভাশয়। কিন্তু ফুলটার নাম কি হয়ে যাবে, ফুলটার নাম কিন্তু উল্টা হয়ে যাবে। ফুলটার নাম হয়ে যাবে গর্ভপাদ ফুল। দেখো পাদ মানে কি নিচে, আমরা পদতল বলি না, পদ বা পাদ, পাদ মানে কি নিচে, ঠিক আছে। সো দেখো কি নিচে, সেটা হচ্ছে যে পুংকেশর দল বৃতি গুলা গর্ভাশয়ের নিচে। পুংকেশর দল বৃতি এই তিনটা স্তবকগুলা এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের নিচে, যেহেতু নিচে, নিচ মানে কি পাত, তাই এটাকে বলা হয় গর্ভপাদ ফুল। এগুলো তোমার লাগবে, এটাকে বলা হয় কি গর্ভপাদ ফুল। তোমরা আমাকে বলো গর্ভশীর্ষ ফুল আর গর্ভপাদ ফুল বুঝতো কিনা, একটু কমেন্টে জানাও। গর্ভশীর্ষ ফুল, গর্ভপাদ ফুল কমেন্টে বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে বলো গর্ভশীর্ষ আর গর্ভপাদ ফুল বুঝতে পারছো কিনা। একটু কমেন্টে জানাও গর্ভশীর্ষ ফুল আর গর্ভপাদ ফুল বুঝতে পারছো কিনা। মেঘলা ইসলাম বলতেছ বুঝছি, বুঝছি বলতেছ, বুঝছি। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে এরকম, আরেকটা আছে সেটা হচ্ছে এরকম। দেখো এই যে গর্ভাশয়টা, এই যে গর্ভাশয়, এই যে গর্ভমুণ্ড, এই যে গর্ভদণ্ড, এই যে গর্ভাশয়। এবার এই গর্ভাশয়ের পজিশনটা উপরেও না নিচেও না, মানে দেখো এইবার উপরেও না নিচেও না। দেখো গর্ভাশয়ের পজিশনটা উপরেও না নিচেও না। এই দেখো বৃতি, এই পুংকেশর, আর এই হচ্ছে গর্ভাশয়। দেখো এই যে বৃতি, দল, পুংকেশর সবগুলা গর্ভাশয়ের উপরেও না নিচেও না, একেবারে মাঝখানের এরিয়াতে থাকতেছে। যেহেতু মাঝখানে, মাঝখানকে বলা হয় কি অর্ধ, তাই এটার নাম হয়ে যাবে, এই গর্ভাশয়টার নাম তখন হয়ে যাবে অর্ধ গর্ভ গর্ভাশয়। অর্ধ গর্ভ গর্ভাশয়, অর্ধ অধ বলবা, এটা অর্ধ অধ বলবা, অর্ধ অধ, অর্ধ অধগর্ভ গর্ভাশয়, অর্ধ অধগর্ভ গর্ভাশয়, অর্ধ অধগর্ভ গর্ভাশয়, যেহেতু মাঝখানে। এখন এই ফুলটার নাম কি বলবা, এই ফুলটার নাম বলবা গর্ভকটি ফুল। এই ফুলটার নাম বলবা গর্ভকটি ফুল। ভাই কোটি মানে কি জানো, কোটি মানে হচ্ছে কোমর। দেখবা মনে হচ্ছে যে এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে কোমর, গর্ভাশয়ের কোমর। কোমর সবসময় আমাদের কোমর সবসময় মাঝখানের অংশ, তাই না, কোমরটা সবসময় মাঝখানের অংশ। তাহলে এই যে গর্ভাশয়ের মাঝখানের অংশ, এটাকে কোমর বলা যায়। সো কোমর মানে কি কোটি। তাই এখানে যেহেতু বৃতি, পুংকেশর, দল এগুলোর অবস্থানটা যেহেতু মাঝখানে মানে কোমরে, গর্ভাশয়ের কোমরে, তাই এটাকে বলা হয় গর্ভকটি ফুল। এগুলো একটু জানতে হবে, শেষ, এগুলো একটু জানতে হবে, শেষ 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 এগুলো জানতে হবে। তাহলে গর্ভাশয়ের অবস্থানের উপরে ফুল কি কি দেখলে তো, গর্ভকটি, গর্ভশীর্ষ, গর্ভপাদ। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। এইবার দেখো আমরা এটা শেষ করে দিই। এখন আমরা একটা জিনিস দেখবো, তো কয়টা বাজে, কয়টা বাজে একটু একটু ওকে। দেখো এখন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, সেই জিনিসটা হচ্ছে একদম সোজা, যে ফুল কয়েক ধরনের হতে পারে লিঙ্গ অনুসারে। যেমন একটা হচ্ছে এক লিঙ্গ ফুল,
আরেকটা হচ্ছে উভলিঙ্গ ফুল। লিঙ্গ অনুসারে ফুল কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে এক লিঙ্গ ফুল, উভলিঙ্গ। এক লিঙ্গ ফুল মানে হচ্ছে বুঝাইতে চাচ্ছে যে পুং পুষ্প, পুং মানে কি পুরুষ, অথবা স্ত্রী পুষ্প, হয় পুরুষ না হয় মহিলা। আর উভলিঙ্গ ফুল বুঝাইতে যাচ্ছে পুং প্লাস স্ত্রী পুষ্প, পুং প্লাস স্ত্রী পুষ্প। মানে হচ্ছে ধরো কোনো কোনো উদ্ভিদে হয় পুরুষ পুষ্প থাকতে পারে না হয় স্ত্রী পুষ্প। যে উদ্ভিদে পুরুষ পুষ্প থাকবে তাকে বলবো আমরা পুরুষ উদ্ভিদ। পুরুষ পুষ্প মানে কেমনে বুঝবো? ধরো পুংকেশরটা আছে, স্ত্রী কেশর নাই। যেহেতু স্ত্রী স্তবক তথা স্ত্রী কেশর নাই, তাহলে ওই ফুলটা হচ্ছে পুরুষ ফুল। আর যে ফুলে পুরুষ স্তবকটা নাই মানে পুং স্তবকটা নাই মানে পুংকেশরটা নাই, তাহলে ওই ফুলটা স্ত্রী স্তবক, স্ত্রী ফুল। কিন্তু যে সকল ফুলে বোথ পুংকেশর অ্যান্ড স্ত্রী কেশর পাওয়া যায়, যারা এমন একটা গাছ দেখলা যে গাছটা নিলা, যে গাছ থেকে একটা ফুল নিলা, ওই ফুলটা নিয়ে তুমি দেখলা যে এখানে পুংকেশরও আছে স্ত্রী কেশরও আছে, দ্যাট মিনস ওই ফুলটাকে তুমি বলবো উভলিঙ্গ ফুল, কারণ বোথ পুংকেশর এবং স্ত্রী কেশর আছে। সো বোথ পুংকেশর আর স্ত্রী কেশর থাকলেই কিন্তু আমরা এটাকে উভলিঙ্গ ফুল বলবো। যেমন একটা এক্সাম্পল হচ্ছে জবা। জবা কিন্তু উভলিঙ্গ ফুল, এগুলো কিন্তু সামনে লাগবে। জবা একটা এক্সাম্পল, জাস্ট জবারটাই মনে রাখো। এই যে জবা হচ্ছে উভলিঙ্গ ফুল। আর এই একলিঙ্গ ফুল মনে রাখতে পারো ধান। ধান হচ্ছে একলিঙ্গ ফুল, মানে হয় ধানে হয় পুরুষ পুষ্প থাকবে না হয় স্ত্রী পুষ্প, হয় পুংকেশর না হলে স্ত্রী কেশর। আর এই জবাতে তুমি পুংকেশরও পাবা স্ত্রী কেশর পাবা। জবার ফুল তো অ্যাভেলেবেল, জবার ফুল দেখবা পুংকেশরও দেখা যাবে স্ত্রী কেশরও দেখা যাবে। সো দ্যাটস ওয়াই এটা উভলিঙ্গ ফুল। এগুলো জানতে হবে। এখন আরেকটা জিনিস জানতে হবে, এটা লিঙ্গের উপর। এখন আরেকটা জিনিস জানতে হবে প্রতিসমতার উপর ভিত্তি করে। প্রতিসমতার উপর ভিত্তি করে আমরা ফুলকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এক প্রতিসম ফুল, একটি হচ্ছে এক প্রতিসম ফুল, আরেকটি হচ্ছে বহু প্রতিসম ফুল, আরেকটি হচ্ছে বহু প্রতিসম ফুল। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, কারণ এগুলো লাগবে। এক প্রতিসম ফুল কি, বহু প্রতিসম ফুল কি, আগে বুঝো প্রতিসম মানে কি বা প্রতিসমতা মানে কি। প্রতিসমতা মানে হচ্ছে যে তুমি কোনো কিছুকে যদি দুইটা সদৃশ অংশে ভাগ করতে পারো। যেমন আমার এই মানুষের কথাই বলি। যেমন এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে মানুষ। এই মানুষটাকে তুমি ভাগ করতে চাচ্ছ। এখন এই মানুষটাকে অনেকে অনেকভাবে ভাগ করতে পারে। একজনে এভাবে ভাগ করতে পারে, একজনে এভাবে ভাগ করতে পারে। ওকে, এখন একজনে এভাবে ভাগ করলো, আরেকজনে ধরে এভাবে ভাগ করলো। দেখো দেখো আমি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে ভাগতে পারি, কিন্তু যেভাবে ভাগ করলে তো হবে না। প্রতিসমতা মানেটা বুঝতে হবে। আরেকজন এভাবে লম্বা করে ভাগ করলো, একটু খেয়াল করবা। এই যে আরেকজন এভাবে লম্বা করে ভাগ করলো। এখন দেখো একজন এভাবে ভাগ করলো, একজন এভাবে ভাগ করলো। এখন কার ভাগটাকে আমরা প্রতিসমতা বলবো? তার ভাগকেই প্রতিসমতা বলবো যার ভাগে দুইটা সেম অংশ বা একদম এক্সাক্ট কপি অংশ পাওয়া যাচ্ছে, যেটাকে বলে সদৃশ অংশ। যেমন দেখো এভাবে যদি ভাগ করো, উপরে পাবা মাথা, নিচে পাবা ফা। দুইটা যে অংশে ভাগ করলা দুটোটা কিন্তু এক্সাক্ট কপি না, সদৃশ অংশ না। কিন্তু এভাবে যদি লম্বা লম্বা করে ভাগ করো, তাহলে মাথার একটা অংশ এদিকে পাচ্ছি, এদিকে পাচ্ছি, এক হাত এদিকে পাচ্ছি, এক হাত এদিকে পাচ্ছি, এক পা এদিকে পাচ্ছি, এক পা এদিকে পাচ্ছি। তাহলে এই দুইটা অংশ হচ্ছে এক্সাক্ট কপি। এটাই হচ্ছে প্রতিসমতা। এটাকে এই ভাগ করাটাকেই বলা হয় প্রতিসমতা। এটা প্রতিসমতা না, কারণ তুমি যেভাবে ভাগ করলে এই প্রতিসমতা হবে না। এমনভাবে ভাগ করতে হবে যাতে দুইটা সদৃশ এক্সাক্ট কপি পাওয়া যায়। তো এটাই হচ্ছে প্রতিসমতা। এখন আসে এক প্রতিসম ফুল কি, বহু প্রতিসম কি। এক মানে বুঝতে চাই, এক মানে কি একবার। তুমি যদি একবার ভাগ করার ফলে দুইটা সদৃশ অংশ পাও, শুধুমাত্র ওই ফুলটাকে তুমি একবার ভাগ করতে পারতেছো। একবার ভাগ করতে পারতেছো মানে বুঝাইতে যাচ্ছি একবার ভাগ করলেই তুমি দুইটা সদৃশ অংশ পাবা, আরেকবার ভাগ করতে গেলে তুমি দুইটা সদৃশ অংশ পাবা না, একবার। আর বহু প্রতিসম মানে হচ্ছে তুমি অনেকবার এটাকে অনেক অ্যাঙ্গেলে তুমি এটাকে ভাগ করতে পারবা। এক অ্যাঙ্গেলে ভাগ না করে তুমি অনেক অ্যাঙ্গেলে ভাগ করতে পারবা। এটাই হচ্ছে বহু প্রতিসম। বহু মানে অনেক। যেমন আমি কয়েকটা ফুল দেখাই তাহলে তোমরা বুঝবা। দেখো আমি তোমাদেরকে কয়েকটা ফুল দেখাই তাহলে তোমরা বুঝবা যে বহু প্রতিসম মানে কি, এক প্রতিসম মানেটা কি। যেমন একটা ফুল হচ্ছে এরকম,
একটা ফুল হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ফুল। এখন এই ফুলটাকে একজনে এভাবে ভাগ করতে চাইছে, এখন এভাবে ভাগ করলে জীবনেও হবে না। কারণ দেখো এইখানে যে অংশটা যাচ্ছে, যেরকম অংশ পাওয়া যাচ্ছে এখানে সেরকম অংশ পাওয়া যাচ্ছে, এই পাশে সেরকম অংশ পাওয়া যাচ্ছে না, কারণ এগুলা এই পাশে নাই, এইগুলা কিন্তু এই পাশে নাই। তাহলে তুমি এটাকে চাইলে এভাবে ভাগ করতে পারো না, কারণ আমি বার বলছি এমনভাবে ভাগ করো যাতে দুইটা সদৃশ অংশ পাওয়া যায়। তাহলে এভাবে কখনো ভাগ করতে পারবো না, তোমাকে অবশ্যই ভাগ করতে হবে এইভাবে লম্বা করে, এভাবে লম্বা করে ভাগ করতে হবে। এখন দেখো তুমি যখন লম্বা করে ভাগ করবা তখন এদিক এই পাশে যেরকম অংশ পাচ্ছ এই পাশেও সেরকম অংশ পাচ্ছ না, এভাবে ভাগ করতে হবে। এখন তুমি এটাকে কয়বার ভাগ করছো? একটা অক্ষে ভাগ করছো, মানে একবার ভাগ করছো। এখন তুমি চাইলে কি এইভাবে ভাগ না করে আর কোনোভাবে এটাকে ভাগ করতে পারবা? মানে আমি তো এভাবে একবার ভাগ করছি, এটাকে দেখো এভাবে একবার আমি ভাগ করছি। এখন এটাকে তুমি আর কোনো অ্যাঙ্গেলে ভাগ করতে পারবা? আর কোনো অ্যাঙ্গেলে ভাগ করলে কি তুমি দুইটা সদৃশ অংশ পাবা? ভাগ তো করতে পারবা, কিন্তু আর কোনো অ্যাঙ্গেলে ভাগ করলে কি তুমি দুইটা সদৃশ অংশ পাবা না। শুধু এই অ্যাঙ্গেলেই তোমাকে ভাগ করতে হবে, এই অ্যাঙ্গেলেই ভাগ করলেই তুমি দুইটা সদৃশ অংশ পাবা। কিন্তু আর কোনো অ্যাঙ্গেলে যদি ভাগ করতে যাও ওলট পালট হয়ে যাবে, মানে মিল পাবা না। তাই যেহেতু একবার একটা অ্যাঙ্গেলে তুমি ভাগ করতে পারতেছো, তাই এই ধরনের ফুলকে বলে এক প্রতিসম ফুল। এই ধরনের ফুলকে বলা হয় কি? এক প্রতিসম ফুল। এক প্রতিসম ফুল, এটা মাথায় রাখবা। বহু প্রতিসম মানে কি? যেমন দেখো একটা ফুল, দেখো এই ফুলটাকে তুমি অনেক অ্যাঙ্গেলে চাইলে ভাগ করতে পারো, এই ফুলটাকে তুমি চাইলে অনেক অ্যাঙ্গেলে ভাগ করতে পারো। এটা অনেকটা গ্রামীণ ফোনের লোগোর মতো দিই। এই ফুলটাকে তুমি চাইলে অনেক অ্যাঙ্গেলে ভাগ করতে পারো। দেখো এমনভাবে ভাগ করবে যারা দুইটা সদৃশ অংশ। দেখো আমি এভাবে যদি ভাগ করি, আমি যদি এইভাবে ভাগ করি, এই পাশে যেরকম কপি পাবো এই পাশে সেরকম কপি পাবো। তাহলে এভাবে ভাগ করা যাবে। কয়বার গেল? একবার। এই পাশ আর এই পাশ এক্সাক্ট কপি, খেয়াল করে এই পাশে যেরকম এই পাশে সেরকম। এখন একজনে চাচ্ছে অন্যভাবে ভাগ করতে যাতে দুইটা সদৃশ কপি পাই। আচ্ছা তুমি এভাবে ভাগ করছো ভালো কথা একবার। এখন একজনে যদি এইভাবে ভাগ না করে, এদিক দিয়ে না করে, এই অ্যাঙ্গেলে না করে যদি এই অ্যাঙ্গেলে করতে চাই, তাহলেও তো সে এক্সাক্ট দুইটা কপি পাচ্ছে। তাহলে এখানে আরেকবার পারা গেল, তাহলে কয়বার? দুইবার এক্সাক্ট কপি পাচ্ছি। এখন আরেকজনে এই অ্যাঙ্গেলে ভাগ করতে চাই নাই, সে এই অ্যাঙ্গেলে ভাগ করতে চাইছে। তাহলে এই অ্যাঙ্গেলে ভাগ করতে চাইলে এক্সাক্ট আবার কয়টা কপি পাচ্ছে? দুইটা কপি। তাহলে কয়বার? একবার। তাহলে সে দুইয়ের অধিকবার ভাগ করতে পারতেছে না বিভিন্ন অ্যাঙ্গেলে। সদৃশ ভাগ করলে হবে না, সদৃশ অংশ থাকতে হবে। কারণ এই যে এটা সদৃশ অংশ, এটা সদৃশ অংশ না, ভাগ তো যে কোনোভাবেই করা যায়, বাট সদৃশ অংশ থাকতে হবে। সো এভাবে করলেও সদৃশ অংশ, এভাবে করলেও সদৃশ অংশ, এভাবে করলেও সদৃশ অংশ, দুইয়ের অধিকবার যেহেতু করা যাচ্ছে তাই এটাকে বলে বহিঃপ্রতিসম ফুল। মনে রাখবা বহিঃপ্রতিসম ফুলের এক্সাম্পল হচ্ছে জবা। বহিঃপ্রতিসম ফুলের এক্সাম্পল হচ্ছে জবা। বহিঃপ্রতিসম ফুলের এক্সাম্পল হচ্ছে জবা, এটা একটু মাথায় রাখবা। বহিঃপ্রতিসম ফুলের এক্সাম্পল জবা, আর এক প্রতিসম হচ্ছে ধান। এক প্রতিসমটা হচ্ছে ধান। এই দুইটা জিনিস মাথায় রাখবা। এক প্রতিসম হচ্ছে ধান, বহিঃপ্রতিসম হচ্ছে জবা। শেষ। তোমাদের আর এখানে আর কিছু জানতে হবে না, এখানে আর কিছু তেমন জানতে হবে না, এগুলাই জানলে চলবে, এগুলা জানলেই চলবে। এখন দেখো কয়েকটা জিনিস জানানোর চেষ্টা করি তোমাদেরকে, যেগুলো কিন্তু লাগবে সামনে। সেটা হচ্ছে একটু দাঁড়াও,
অমরা বিন্যাস খুবই ইম্পর্টেন্ট। অমরা বিন্যাস এটাকে ইংরেজিতে বলে প্লাসেন্টেশন। ইংরেজিতে এটাকে বলা হয় প্লাসেন্টেশন, কারণ অমরা মানে ইংরেজিতে প্লাসেন্টা। সো প্লাসেন্টার বিন্যাসকে বলা হয় প্লাসেন্টেশন। সো অমরা বিন্যাস মানে প্লাসেন্টেশন। আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে কিন্তু অমরাটা চিনেছি, সো অমরার ডেফিনেশনটা আগে একটু তোমাদেরকে জানতে হবে। এটা আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই তোমাদেরকে বলছিলাম। সেটা হচ্ছে গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থাকে, গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়। এটা কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে টিস্যু থেকে ডিম্বক, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে কি সৃষ্টি হয়, ডিম্বক সৃষ্টি হয়, তাকে কি বলে, অমরা বলে, তাকে বলা হয় অমরা। ফিগারটা আমি আঁকছিলাম এরকম যে আমি যখন একটা স্ত্রীকেশর তোমাদেরকে এভাবে এঁকে দিছিলাম এবং এভাবে একটা গর্ভাশয় আঁকছিলাম। এটা হচ্ছে গর্ভাশয়ের ভিতরেই তো থাকে, তাই না? এটা হচ্ছে গর্ভাশয়ের ভিতরে এটা হচ্ছে খালি জায়গা। এই খালি জায়গাটাকে কি বলে? খালি মানে প্রকোষ্ঠ। খালি জায়গাকে কি বলে? প্রকোষ্ঠ। যখন হৃৎপিণ্ডে যখন 4টা প্রকোষ্ঠ থাকে, খালি জায়গা থাকে। সো গর্ভাশয়ের ভিতরে যে খালি জায়গাগুলো থাকে, খালি জায়গাগুলোকে বলা হয় প্রকোষ্ঠ। সো গর্ভাশয়ের প্রকোষ্ঠ একটা হইতে পারে, অনেকগুলো হইতে পারে। খালি জায়গা একটা থাকতে পারে অথবা অনেকগুলো থাকতে পারে। সেটা আমরা একটু পরে দেখবো যে এখানে খালি জায়গা একটা থাকতে পারে অথবা অনেকগুলো থাকতে পারে, মানে এই খালি জায়গাটা অনেক অংশে বিভক্ত হইতে পারে। আপাতত আমি একটা খালি জায়গায় দেখাচ্ছি, এখানে একটা খালি জায়গা মানে এক প্রকোষ্ঠ দেখাচ্ছি। সো এখন মনোযোগ দাও, এই যে গর্ভাশয়ের ভিতরে কিছু টিস্যু থাকে, ওই টিস্যু থেকে কি সৃষ্টি হয়? ডিম্বকটা কিসের মতো? ডিমের মতো। তাই আমি এখানে ডিমের মতো কিছু অংশ দেখাচ্ছি। ডিম্বক একটা সৃষ্টি হইতে পারে, অনেকগুলো সৃষ্টি হইতে পারে, এটা ইস্যু না। ডিম্বক একটা সৃষ্টি হইতে পারে, অনেকগুলো সৃষ্টি হইতে পারে। তা আমি এখানে অনেকগুলো ডিম্বক দেখাচ্ছি। এই যে ডিমের মতো যেগুলো, এগুলো হচ্ছে ডিম্বক। ডিমের মতো যেগুলা, এগুলো হচ্ছে কি? ডিম্বক। একটু খেয়াল করবা, এই যে ডিমের মতো যেগুলা, এগুলো হচ্ছে কি? ডিম্বক। ঠিক আছে? এই যে ডিমের মতো যেগুলো, এগুলো হচ্ছে ডিম্বক। এই যে এগুলো হচ্ছে কি? ডিম্বক। ডিমের মতো যেগুলো, এগুলো হচ্ছে ডিম্বক। এখন এই ডিম্বকগুলা যে টিস্যু থেকে সৃষ্টি হয়েছে, যেমন দেখো এই ডিম্বকটা, দেখো এই যে ডিম্বকটা এই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এই যে খালি জায়গাটা দেখতেছে এখান থেকে, এই জায়গাটাকে বলতে পারি আমি অমরা। এই ডিম্বকটা এই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এই জায়গা, তো এই জায়গাটাকে আমি বলতে পারি অমরা। এই ডিম্বকটা এই জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এই ডিম্বকটা এই জায়গা থেকে সৃষ্টি হয়েছে। সো যে জায়গা থেকে ডিম্বকের সূচনা হচ্ছে, ওই জায়গাটাকেই বলা হয় গর্ভাশয়, অমরা। তাহলে গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে, মানে যে জায়গা থেকে, এই জায়গা, এই ডিম্বকের সূচনাটা যে এখান থেকে শুরু হয়েছে, এই ডিম্বকের সূচনা যেখান থেকে শুরু হয়েছে, এই ডিম্বকের সূচনা যেখান থেকে শুরু হয়েছে, ওই জায়গাটাকেই বলা হয় অমরা। তো অমরা থেকে কি সৃষ্টি হয়? ডিম্বক সৃষ্টি হয়। তুমি একটু কমেন্টে জানাও এই জিনিসটা বুঝছো কিনা, যে গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়, ফিগারে বুঝছো কিনা? ফিগারে বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো উদ্দীপকে দিলে তোমাকে বুঝতে হবে। এই যে অমরাটা কোনটা? অমরাটা হচ্ছে এই যে ডিম্বক যে জায়গা থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমি যদি বলি এই ডিম্বকটা এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই ডিম্বকটা এই জায়গা থেকে স্টার্ট হয়, ওই জায়গাটাকে বলে অমরা। আর এই যে ডিমের মতো অংশ যেটা, সেটা হচ্ছে ডিম্বক। তোমরা আমাকে বলো অমরা ফিগারটাতে চিহ্নিত করতে পারছো কিনা, ডিম্বক ফিগারটাতে চিহ্নিত করতে পারছো কিনা, এটা একটু আমাকে জাস্ট কমেন্টে জানাও। তোরা ওয়াইফাই চালাচ্ছস? ক্লাসে সমস্যা হচ্ছে। বন্ধ করে বলতেছি। বন্ধ তো ফ্রি ফেসবুক মানে কি? দেখতে পারবো না।
অফলাইনে কেমনি খেলে এটা? অফলাইন বলতে কি অফলাইনে যেন অনলাইন একেবারে ওয়াইফাই বন্ধ করতে বলতেছে। আর বিতে আসার পর নেট স্লো আমার তো ওয়াইফাই নাই। আচ্ছা একটু একটু সমস্যা করতেছে, একটু সমস্যা করতেছে। দেখো নেট নেট বেশি সমস্যা করতেছে না? দেখো আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, আমি কথাগুলো আবার বলার চেষ্টা করতেছি যে অমরা বিন্যাসটা কি। অমরা বিন্যাসটা হচ্ছে, অমরা মানে হচ্ছে গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়। গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়। এই যে দেখো এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে কি গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়, ফুলানো অংশটা গর্ভাশয়। তো গর্ভাশয়ের ভিতরে কি সৃষ্টি হয়? ডিম্বক। এই যে ডিমের মতো অংশ, এই যে একটা 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 ডিমের মতো দেখতে যেগুলা, এগুলো হচ্ছে তোমার ডিম্বক। ওকে, এখন দেখো এই ডিম্বকগুলোর সূচনা যে জায়গা থেকে, এটা হচ্ছে সূচনা। একটু একটু ফোকাস দাও। এই যে ডিম্বক, এই ডিম্বকের সূচনা এই জায়গা থেকে না, এই ডিম্বকের সূচনা এই জায়গা থেকে না, এই ডিম্বকের সূচনা এই জায়গা থেকে না, এই ডিম্বকের সূচনা এই জায়গা থেকে না। সো ডিম্বকের সূচনা যেই জায়গা থেকে, ওই জায়গাটাকেই বলা হয় অমরা, ওই জায়গাটাকেই বলা হয় অমরা। তাহলে এই যে ডিম্বকের সূচনাটা যে জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে ডিম্বকটার সূচনা, তাহলে এই জায়গাটাকে বলা হয় অমরা। আর এই যে ডিমের মতো যে অংশটা সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে ডিম্বক। তাহলে এই দেখো গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় তাকেই বলা হয় অমরা। তোমাকে কিন্তু অমরার পজিশন বুঝতে হবে। তুমি যদি অমরাটাকে শনাক্ত করতে না পারো তাহলে অমরা বিন্যাস বুঝবে না। ডিম্বক যে জায়গা থেকে সূচনা হয় ওই জায়গাটাই হচ্ছে অমরা, আর ডিম্বক তো চিনতে পারবা। আর মনে রাখবা গর্ভাশয়ের ভিতরে এই যে খালি জায়গাটা, এই যে দেখছো এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটাকে বলা হয় প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ একটা থাকতে পারে অথবা অনেকগুলোও থাকতে পারে। অনেকগুলো বলতে এখানে ধরো খালি জায়গা একটা, তো এই খালি জায়গাটা যদি আমি কয়েকটা অংশে ভাগ করে দিই তখন প্রকোষ্ঠ অনেকগুলো না। যেমন ধরে নাও এটা এটা হচ্ছে কয়টা খালি জায়গা, কেউ যদি জিজ্ঞেস করে ভাই এটা কয়টা খালি জায়গা, তুমি একটা খালি জায়গা বলবা না। এখন আমি যদি এভাবে এই খালি জায়গাতে এভাবে ঘর তৈরি করে দিই, এভাবে যদি ঘর তৈরি করে দিই খালি জায়গাগুলোতে, এভাবে যদি ঘর তৈরি করে দিই, তাহলে তুমি কি বলবা যে ভাই এখানে তো ঘর অনেকগুলা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে প্রকোষ্ঠ কয়টা? এখানে চারটা। আর যদি এখানে কোনো ঘর না করে দিই তাহলে প্রকোষ্ঠ কয়টা বোঝাচ্ছে? একটা। সো গর্ভাশয়ের ভিতরে কিন্তু এরকম প্রকোষ্ঠ একটাও থাকতে পারে অথবা অনেকগুলাও থাকতে পারে, অনেকগুলাও থাকতে পারে। তো এখানে আমি জাস্ট একটাই প্রকোষ্ঠ দেখাইছি, ঠিক আছে? খালি জায়গা মানেই প্রকোষ্ঠ। সো তো তোমরা আমাকে বলো অমরা, অমরা চিহ্নিত করতে পারবে কিনা? ফিগারে চিহ্নিত করতে পারতেছো অমরা কোনটা, ডিম্বক কোনটা, প্রকোষ্ঠ কোনটা, গর্ভাশয় কোনটা? এই চারটা জিনিস যদি বুঝো তাহলে তুমি অমরা বিন্যাস বুঝে যাবা। এই গর্ভাশয়কে শনাক্ত করতে পারছো কিনা, প্রকোষ্ঠকে শনাক্ত করতে পারছো কিনা, ডিম্বককে শনাক্ত করতে পারছো কিনা, আর মোস্ট ইম্পর্টেন্ট এই অমরাটাকে শনাক্ত করতে পারছো কিনা, এটা আমাকে কমেন্টে জানাও। বলো বলো, পারবা বলতেছো? ইনশাল্লাহ পারবা, বুঝছি ভাইয়া। এই জিনিসটা বুঝলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি অমরা বিন্যাস বুঝে যাবা। কারণ অমরা বিন্যাস মানে হচ্ছে অমরা কীভাবে বিন্যস্ত হয়। এখন নেট ডিস্টার্ব করলে আমাকে আবার বলিও, আমি কিন্তু আবার এটাকে রিক্যাপ করছি। নেট ডিস্টার্ব করছে যেহেতু বলছো, তাই আমি এটা কিন্তু আবার তোমাদেরকে বলার চেষ্টা করছি, ঠিক আছে? আবার বলার চেষ্টা করছি, একটু খেয়াল করবা, আবার বলার চেষ্টা করছি। এটা বুঝে গেছো না তুমি? অমরা বিন্যাস বুঝে গেছো। সো অমরা বিন্যাস মানে কি বলতো? অমরা কিভাবে সাজানো থাকে, অমরা কিভাবে সাজানো থাকে ওটাই হচ্ছে অমরা বিন্যাস। তোমাদের বইয়ে দেখবা অমরা বিন্যাস কিন্তু প্রায় 7 ধরনের। অমরা বিন্যাস প্রায় 7 ধরনের। অমরা বিন্যাস কয় ধরনের? প্রায় 7 ধরনের। অমরা কিভাবে বিন্যস্ত হয়, যেমন আমি একটু আগে বলছি অমরা বিন্যাসের যে গর্ভাশয়ের ভিতরে যে খালি জায়গা থাকে, খালি জায়গা একটাও থাকতে পারে অথবা অনেকগুলো থাকতে পারে। যেমন এই জন্য আমরা বলবো খালি জায়গা যদি একটা থাকে তখন এটাকে বলবো এক প্রকোষ্ঠ বিশিষ্ট। খালি জায়গা যদি একটা থাকে তখন এটাকে বলবো এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস। এটাকে বলবো এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস। মানে গর্ভাশয়ের ভিতরে খালি জায়গা কয়টা? একটা। আর যদি খালি জায়গা একটা না থাকে তখন এটাকে বলবো বহু প্রকোষ্ঠ। একটু আগে আমি এটা বুঝেছি না তোমাদেরকে? এটাকে বলবো বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস। বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস মানে খালি জায়গা অনেকগুলা।
এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস কয়টা? এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস 4টা। একটু মনে রাখবা কি কি দেখো, সেটা হচ্ছে মার্জিনাল বা এক প্রান্তীয়, মার্জিনাল বা এক প্রান্তীয়। নাম্বার 2, এগুলো অবশ্যই বুঝতে হবে, ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। এগুলো কিসের উপর ডিপেন্ড করে করছে? অমরা বিন্যাসের অমরার পজিশনের উপর ভিত্তি করে এগুলা বলছে। অমরা পজিশনের উপর, অমরা কোন জায়গায় আছে, অমরার পজিশনটা কোথায়, অবস্থানটা কোথায়, সেটার উপর ভিত্তি করে এগুলো নামকরণটা করছে। তারপরটা হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। প্যারাইটাল রাত আমি তোকে বুঝছস, যা বাইর। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, প্যারাইটাল বহুপ্রান্তীয়। তারপরটা হচ্ছে ব্যাসাল, আমি করে দিই। ব্যাসাল বা মূলীয়। এই 4 ধরনের অমরা বিন্যাস তোমরা এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে এই 4 ধরনের অমরা বিন্যাসে এক প্রকোষ্ঠ দেখবা। তারপর আরো 3 ধরনের আছে, একটু খেয়াল করবা। এগুলো হচ্ছে এক্সাইল বা অক্ষীয়, যেগুলো বহু প্রকোষ্ঠ থাকবে, বহু খালি জায়গা থাকবে। তারপরটা হচ্ছে এপিক্যাল বা শীর্ষক। লাস্ট ওয়ান ইজ সুপারফিশিয়াল বা গাত্রীয়। লাস্ট ওয়ান ইজ সুপারফিশিয়াল বা গাত্রীয়। তাহলে কয় ধরনের হইলো দেখো তো? 7 ধরনের অমরা বিন্যাস। 1, 2, 3, 4, এই 4টার অমরা বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব এক প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস, আর এই 3 ধরনের দেখব বহু প্রকোষ্ঠ বিশিষ্ট অমরা বিন্যাস। মনে রাখবা তোমাদের জন্য যে দুইটা মানে যে দুইটা সামনে লাগতে পারে সেই দুইটার কথাই বলবো। যে একটা হচ্ছে ধানের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে, একটা হচ্ছে এটা লাগবে, একটা হচ্ছে এটা লাগবে, এটা এই জিনিসটা, এটা আমরা পাবো জবাতে, ঠিক আছে। আরেকটা লাগবে এটা আমরা পাবো ধানে। কারণ তোমাদের বইয়ে কিন্তু যখন তোমরা পুষ্প প্রতীক আঁকবা ধানের, আরেকটা হচ্ছে জবার, তখন জবার পুষ্প প্রতীক আঁকতে হলে এই অমরা বিন্যাসটা লাগবে, আর ধানেরটা আঁকতে হলে এই অমরা বিন্যাসটা লাগবে। সো এগুলো লাগে, সো এগুলো জানাটা একটু জরুরি, এগুলো জানাটা একটু কি জরুরি। বাকিগুলোও জানতে হবে কম বেশি, ফিগারের জন্য জানতে হবে বাকিগুলো, কিন্তু ফিগারটাই ইম্পর্টেন্ট। যে এখানে যে ফিগারটা পজিশনগুলো কীরকম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এগুলোর নামগুলো দেখে দেখে তুমি ফিগারটা বুঝতে পারবা। কেন জানো? কারণ এগুলোর নামকরণটা করা হয়েছে অমরা কোন জায়গায় থাকে। যেমন আমি বলি, যেমন এটার নাম কি দিছে, যেমন মার্জিনাল দিছে, বা বাংলাটা দেখো এক প্রান্তীয়। এক প্রান্তীয় মানে কি? প্রান্ত কয়টা? একটা। তাহলে অমরাটা 2 প্রান্তের মধ্যে একটা প্রান্তে থাকে, এটাই বুঝাইতে চাচ্ছে। অমরার পজিশনটা কোথায়? এক প্রান্তে। তো প্রান্ত তো সবসময় 2টাই থাকে, তো 2টা প্রান্তের মধ্যে বা অনেকগুলোও থাকতে পারে। সো অনেকগুলো প্রান্তের মধ্যে শুধুমাত্র অমরাটা একটা প্রান্তে থাকবে। তারপর দেখো এটার নাম কি? মুক্ত মধ্য। মধ্য মানে কি? মাঝখানে। তার মানে বোঝাই যাচ্ছে এটার ক্ষেত্রে কি অমরাটা মাঝখানে থাকবে। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, তাহলে এখানে বহু প্রান্ত, তার মানে এই অমরাগুলা অনেকগুলা প্রান্তে থাকবে, অনেকগুলা প্রান্তের দিকে থাকবে। তারপর দেখো মূলীয়। মূল কাকে বলে? মূল সবসময় নিচে থাকে, বেস। তার মানে অমরাটা নিচে থাকবে। দেখো নাম দেখে তুমি পজিশন বুঝতে পারবা। তারপর দেখো অক্ষীয়। এই অক্ষীয় অমরা বিন্যাসে অমরাটা অক্ষের দিকে থাকবে। তারপর শীর্ষক মানে শীর্ষ, তাহলে অমরাটা কোথায় থাকবে? শীর্ষে থাকবে। তারপর হচ্ছে গাত্রীয়। গাত্রীয় মানে হচ্ছে গা, এটাকে আমি বলবো গা মানে কি? শরীর। গাত্রীয় মানে কি? গা মানে কি? শরীর। দ্যাট মিনস এটা প্রকোষ্ঠগুলোর যে দেয়াল আছে, দেয়াল মানে কি? দেয়াল মানে কি? গা। তো প্রকোষ্ঠগুলোর যে দেয়াল আছে, গা আছে, ওই গায়ে থাকবে। তাই এগুলোর নামকরণটা এভাবে হয়েছে। সো এই জন্য তুমি নামের দিকে খেয়াল করবা, তাহলে তুমি চিত্রগুলা চিহ্নিত করতে পারবা।
চিত্রগুলো কি করতে পারবা, চিহ্নিত করতে পারবা। আমি তোমাদেরকে তাও চিত্রগুলো তো অবশ্য দেখাবো। যেমন আমি আমি একটা একটা চিত্র দেখাচ্ছি, দেখো আমি একটা একটা করে দেখাচ্ছি। যেমন দেখো এই যে এটা হচ্ছে একটা গর্ভাশয়। এটা কি বলো, আমি সিরিয়ালই দেখাবো, হ্যাঁ আমি সিরিয়ালটা করতেছি, দেখো এখান থেকে করতেছি, এই যে এখান থেকে, এই যে মার্জিনাল থেকে শুরু করতেছি, এভাবে সিরিয়ালেই যাব। হ্যাঁ খেয়াল করবা, মার্জিনাল এক প্রান্তীয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? মার্জিনাল বা এক প্রান্তীয়টা কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এক প্রকোষ্ঠ। আমি বারবার বলছি এক প্রকোষ্ঠ মানে কি, খালি জায়গা কয়টা? একটা। এই দেখো খালি জায়গা একটা, এখানে একটাই খালি জায়গা, দেখছো এই খালি জায়গা একটা। এখানে কিন্তু আর কোনো খালি জায়গা দিতে পারবে না, একটাই খালি জায়গা দিতে হবে। দেখো এক প্রকোষ্ঠ। তাহলে এই যে ভিতরের এই জায়গাটা কি, এই যে এটা হচ্ছে কি এক প্রকোষ্ঠ। এখন আসো, এটার অমরা বিন্যাসটা কোথায়? প্রান্তে। আর ওই প্রান্ত থেকে কি সৃষ্টি হবে? ডিম্বক। তাহলে দেখো ওই প্রান্ত থেকে আমি ডিম্বক সৃষ্টি করতেছি, দেখো প্রান্ত থেকে আমি ডিম্বক সৃষ্টি করতেছি। দেখো আমি ডিম্বকটা তোমাকে দেখাচ্ছি। এই দেখো ভাইয়া ডিম্বক, এটা হচ্ছে কি, এই যে ডিমের মতো দেখতে, ডিমের মতো দেখতে, এটা কি বলো? ডিমের মতো দেখতে এটা কি? ডিমের মতো দেখতে এটা কি? সেটা হচ্ছে ডিম্বক। এই জিনিসটা হচ্ছে ডিম্বক। এই জিনিসটা হচ্ছে কি ডিম্বক। এই দেখো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দাও। এই যে ডিমের মতো দেখতে, এটা হচ্ছে ডিম্বক। এটা একটু কালো করে দিবা, কারণ বই এগুলো কালো করে দিছে, এভাবে একটু কালো করে দিবা। হ্যাঁ এভাবে একটু কালো করে দিবা। প্রকোষ্ঠ কিন্তু একটা, দেখো খালি জায়গা কিন্তু একটাই আছে, খালি জায়গা কিন্তু একটাই আছে। আর এই যে এই অংশটা হচ্ছে ডিমের মতো অংশ। আমি একটু লাল করে দিই, আমি যদি লাল করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি একটু লাল করে দিই, একটু দেখো লাল করে দিই, তাহলে তুমি কিন্তু এই কালারগুলোর মধ্যে বুঝতে সুবিধা হবে। এই লাল করে দিছি, এই লাল করা অংশটা, এই ফুলানো অংশটাই তো ডিম্বক। এই যে ফুলানো অংশটাই হচ্ছে কি ডিম্বক। এখন দেখো আমি সবসময় বলছি ডিম্বক যে জায়গা থেকে সৃষ্টি হবে, ডিম্বকের সূচনাটা যে জায়গা, সেই জায়গাটাই আমরা। দেখো এটা যদি ডিম্বক হয়, ডিম্বকের সূচনা হচ্ছে এই জায়গাটা, এই জায়গা, তাহলে এই জায়গাটাই হচ্ছে অমরা। আমরা একটু আগে যে ফিগারটা তোমাদেরকে আঁকি দিছি না, ওই ফিগারটা দিয়ে মতোই দেখো যে ডিম্বকটা যে জায়গা থেকে সূচনা হবে সেই জায়গাটা হচ্ছে অমরা। এখন দেখো অমরার পজিশনটা কোথায়? একটা প্রান্তে না, এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত। দেখো এটা একটা প্রান্ত, এটা আরেকটা প্রান্ত, কিন্তু অমরা কিন্তু এই প্রান্তে নাই, এই প্রান্তে আছে। তাহলে একটা প্রান্তে আছে কিনা? যেহেতু অমরার বিন্যাসটা কোন প্রান্তে? এক প্রান্তে। অমরার বিন্যাসটা কোন প্রান্তে? এক প্রান্তে। তাই এটাকে বলা হয় এক প্রান্তীয়। তাই এটাকে কি বলা হয় বলো? ফিগার। এটার নাম কি হবে তাহলে বলো? এটার নাম হচ্ছে এক প্রান্তীয়, বা এটাকে ইংরেজিতে বলে মার্জিনাল। ইংরেজি জানতে হবে। এক্সাম্পল মনে রাখবা কিভাবে, সেটা হচ্ছে মরজিনা মশা মারে। মার্জিনা বলো, মরজিনা না বলে। মার্জিনা মশা মারে। দেখো মার্জিনা দিয়ে কি? মার্জিনাল। ম দিয়ে কি? তালবেশ দিয়ে কি? তালবেশ দিয়ে কি? ম দিয়ে হচ্ছে মটরশুঁটি, তালবেশ দিয়ে হচ্ছে শিম, আর ম দিয়ে হচ্ছে কি? মটরশুঁটি। তাহলে মরজিনা বা মার্জিনা মশা মারে, মার্জিনা দিয়ে মার্জিনাল, মশার ম দিয়ে কি বলে এটাকে? মটরশুঁটি, আর তালবেশ দিয়ে হচ্ছে শিম। তাহলে এক প্রান্তীয়, বুঝতে পারছো? কারণ অমরাটা এক প্রান্তে। আর প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ সবসময় একটা। দেখো এই পুরা খালি জায়গা কিন্তু একটাই আছে। সো এইভাবে তোমরা বুঝতে পারো। আচ্ছা তোমাদের আর সময় নেই, সো আমি আর পড়াচ্ছি না তোমাদেরকে। নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ ক্লাস মেবি আছে। তোমাদের ম্যাথ ক্লাস যদি না থাকতো তাহলে কন্টিনিউ করা যেত। সো তোমাদের যেহেতু ম্যাথ ক্লাস, আমি আর করাচ্ছি না। কয়টা বাজে?
ওকে, তোমাদের সরি, তোমাদের ম্যাথ ক্লাস আছে, এখন শুরু হয়ে যাবে মেবি। সো আমি আর তাহলে কন্টিনিউ করাচ্ছি না। তোমরা একটু আমাকে বলো যে অমরাটা তুমি চিনতে পারতেছো কিনা, অমরার পজিশনটা চিনতে পারতেছো কিনা। অমরার পজিশন চিনতে পারলে তুমি অমরা বিন্যাস বোঝা কোনো ব্যাপার না। তুমি আমাকে বলো, শুধু এটাই বুঝেছি এতক্ষণে, এটা বুঝলে বাকিগুলো বোঝা কোনো ব্যাপার না। তোমাকে অমরার পজিশন চিনতে হবে। অমরার পজিশন চিনলে তুমি বুঝতে পারবা এই অমরা বিন্যাসটার নাম কি। যেহেতু এই অমরাটা একটা প্রান্তে আছে, তাই এটাকে বলা হয় এক প্রান্তীয় বা মার্জিনাল। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানো এতটুকু বুঝতে পারছো কিনা। চিনতে পারছি, চিনতে পারছি। তোমাদের কি ম্যাথ ক্লাস আছে? ক্যান্সেল ট্যান্সেল করলে কিন্তু আমি ইয়া করাতে পারি, আমি কন্টিনিউ করতে পারি। দেখো ক্যান্সেল ট্যান্সেল হয়েছে নাকি। ওকে, তাহলে আমি লাইভটা স্টপ করে দিচ্ছি। সবাই সবাই বুঝে গেছো? ওকে, নেক্সট ক্লাসে বাকি এগুলো পরে দিব। এরকম ছুটি দিচ্ছে, ম্যাথ ক্লাসে বাংলা দিয়েছে।